আমরা এখান থেকে কোন অংশগুলো একটু ভালো করে সৃজনশীলের জন্য করতে পারি? এমসিকিউর জন্য যেগুলো দাগায় দিছি সেগুলোই যথেষ্ট। সৃজনশীলের জন্য আমরা কোন অংশগুলো করতে পারি? আরব উপদ্বীপের একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা পড়বেন। আরব জাতিরা কেমন ছিল, বিদুইনদের বৈশিষ্ট্যটা পড়বেন। আইএমএ জাহিলিয়ার পরিচয়টা পড়বেন। জীবন্ত কন্যা সন্তান কবরস্থ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল 27 ব্যাচের শিক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস প্রথম অধ্যায়, প্রাক ইসলামী পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবন। প্রথম পরিচ্ছেদ হচ্ছে প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। আমি যতটুকু এখান থেকে দাগিয়ে রাখছি বা যতটুকু বলবো যে পড়ার জন্য, যে অংশটা পড়ার জন্য বলবো অতটুকু অংশ পড়লেই যথেষ্ট। বাকি অংশগুলো না পড়লেও চলবে, যেহেতু বিগত দিন পর্যন্ত আপনারা প্রতিষ্ঠানে অথবা নিজেরা পড়ছেন। এখন পুরাটা না পড়লেও হবে। সিলেবাসের পুরো অধ্যায় সিলেবাস, বাট আপনার জানতে হবে যে কতটুকু বাদ দিতে হবে বা কতটুকু করতে হবে এবং কোথা থেকে প্রশ্নগুলো ধরা হয়। সৃজনশীল বিষয়ে আপনি প্রশ্নগুলো লিখতে হলে বই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনার পড়াগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে এবং প্রশ্নগুলা কেমন হয় তার জন্য একটা ধারণা নিয়ে রাখতে হবে। প্রথম পরিচ্ছেদের এই যে উপরের যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আছে যা আপনাদের পড়ে রাখা প্রয়োজন। পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। আপনার এই অংশ থেকে যে এমসিকিউ হয় তার ভিতরে একটি, যে ইসলামের প্রাণকেন্দ্র কোনটি? পবিত্র আরব ভূখণ্ড। আরব ভূমি ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। মানে হচ্ছে যে আরব ভূমিটা তিনটা মহাদেশের একটা মিলন জায়গা। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। তাহলে আরব ভূমির মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। পবিত্র কোরআনে আরবের মক্কা নগরীকে ডাকা হয় উম্মুল কোরা বা আদিনগরী। এখান থেকে যে অংশটা হয় যে উম্মুল কোরা শব্দের অর্থ কি? আদিনগরী। কোন দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা? আরবের। আরব ভূমি কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত? ইউরোপ, আফ্রিকা ও এশিয়া। আরব নামের উৎপত্তি, কোথা থেকে এই আরব নামটার উৎপত্তি হয়? প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তায়ামা প্রদেশের কাছে আরাবা নামক স্থান ছিল। তার মানে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তায়ামা প্রদেশের কাছে কি ছিল? আরাবা নামক স্থান ছিল। সেই আরাবা থেকেই কালক্রমে আরব শব্দের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন ইয়ারাব থেকে আরব শব্দের উৎপত্তি হয়। ইয়ারাব ছিল কাহতানের পুত্র সন্তান। এই অংশটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কেউ কেউ মনে করেন ইয়ারাব থেকে আরব শব্দের উৎপত্তি হয়। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই যতগুলা আরবের যে নামের উৎপত্তি আছে সেখান থেকে ইয়ারাবটাকেই হচ্ছে বেশি বইতে প্রশ্নের উত্তরে ধরা হয়। ইয়ারাব ছিল কাহতানের পুত্র সন্তান। তাহলে কাহতান কে ছিল? কাহতান ছিল দক্ষিণ আরবীয়দের পূর্বপুরুষ। কাহতান কে ছিল? দক্ষিণ আরবীয়দের পূর্বপুরুষ। অন্য একটি তথ্য থেকে জানা যায় যে হিব্রু ভাষায় প্রচলিত আবহার শব্দটি আরব শব্দের সমর্থক। এখন থেকে এমসিকিউ হতে পারে যে আবহার শব্দটি কোন ভাষার শব্দ? হিব্রু ভাষার শব্দ। এটাই আরব শব্দের কি? সমর্থক। আরব এবং আবহার দুটি শব্দের সমর্থক বাংলা শব্দ হলো মরুভূমি। মানে আরব শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি? মরুভূমি। আরব এবং আবহার এই দুটি হচ্ছে একে অপরের সমর্থক, কিন্তু এই আরব শব্দের যে বাংলা যে শব্দের যে অর্থ সেটা হচ্ছে মরুভূমি। অপরদিকে পাশ্চাত্য অঞ্চলের লোকজন আরবীয়দের সারাসেনি হিসেবে অভিহিত করেন। সাহারা শব্দ থেকে উৎপন্ন সারাসেনি শব্দের অর্থ হলো মরুভূমি। তার মানে এখানে যদি বলা হয় যে সারাসেনি শব্দের অর্থ কি? মরুভূমি। সাহারা শব্দের অর্থ কি? তাও মরুভূমি। সারাসেনি শব্দের অর্থ মরুভূমি, সাহারা শব্দের অর্থ মরুভূমি। আবার আরব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি? ভাগ্নিকা।
এই টোটাল আরবের নামকরণ কিভাবে করা হয় এই অংশটা আপনাদের ভালো করে যদি একটু মাথায় থাকে তাহলে হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন আসলে আপনারা দিতে পারবেন। প্রাচীন আরবের ভূপ্রকৃতি। পবিত্র আরব ভূখণ্ড পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অবস্থিত এই ভূখণ্ডের ৩ দিকে সমুদ্র ও একদিকে স্থল দ্বারা বেষ্টিত, তাই এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হয় হচ্ছে যে জাজিরাতুল আরব কাকে বলা হয়, আর এমসিকিউ হয় জাজিরাতুল আরব শব্দের অর্থ কি। জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? আরব উপদ্বীপ। যে আরবের চারদিকে, যে পূর্বে পারস্য, পশ্চিমে লোহিত, উত্তরে সিরিয়া, দক্ষিণে ভারত। তো যখন প্রশ্ন আসবে যে বলবে যে আরবের পূর্বে কোন দিকে, পূর্ব দিকে কি অবস্থিত? পূর্ব দিকে পারস্য উপসাগর, পশ্চিমে কি অবস্থিত? লোহিত সাগর, উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর। মানে হচ্ছে ৩ দিকেই পানি, একদিকে মাত্র হচ্ছে কি মরুভূমি। এই জন্য এটাকে বলা হয় জাজিরাতুল আরব। তাহলে আরব ভূখণ্ডকে জাজিরাতুল আরব বলার কারণ কি? যে ৩ দিকে সমুদ্র আর একদিকে হচ্ছে কি স্থল দ্বারা বেষ্টিত, তাই এটাকে বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। তবে ভূপ্রকৃতির দিক থেকে আরব ভূমি সিরীয় মেসোপটেমিয়ার মরু অঞ্চলের অংশ ছিল। ধারণা করা যায় আরব ভূমি সাহারা ভূমির অন্তর্ভুক্ত ছিল। তাহলে আরব ভূমি কার অন্তর্ভুক্ত ছিল? আরব ভূমি ছিল সাহারা ভূমির অন্তর্ভুক্ত। লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বত মালাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়। এই লাইনটা খুব ভালো করে মুখস্থ করে নেন, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে আরবের মেরুদণ্ড, আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয় কাকে? লোহিত সাগরের তীরব্যাপী টানা পর্বতমালাকে বলা হয় আরব অঞ্চলের মেরুদণ্ড। এখান থেকে গুরুত্ব সহকারে যে অংশটা পড়বেন সেটা হচ্ছে যে আন-নুফুদ শব্দের অর্থ কি? আন-নুফুদ হচ্ছে সাদা ও লালচে বালিযুক্ত অঞ্চল। এর প্রাচীন নাম হলো আল বাদিয়া। ও উত্তরে নুপুদ থেকে দক্ষিণে আল রাব আল খালি পর্যন্ত বিস্তৃত লাল বালুপূর্ণ অঞ্চল হচ্ছে আদ্দাহানা বা লালভূমি। তাহলে আদ্দাহানা শব্দের অর্থ কি? লালভূমি। এটা ৬০০ মাইলেরও বেশি বিস্তীর্ণ অঞ্চল। যদি প্রশ্ন আসে যে সবচেয়ে বৃহত্তম মরুভূমির নাম কোনটি, তাহলে হচ্ছে আদ্দাহানা। আরব ভূখণ্ডের আয়তন। আরব ভূখণ্ডের আয়তন দুইটি, একটা হচ্ছে বর্গ মাইলে আর একটা হচ্ছে বর্গ কিলোমিটারে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যখন বর্গ মাইল দেওয়া থাকবে বর্গ মাইল, আর বর্গ কিলোমিটার দেওয়া থাকলে বর্গ কিলোমিটার। দেখা গেছে আবেগে আপনি মাইলের জায়গায় কিলোমিটার দিয়ে দিবেন না, বা কিলোমিটারের জায়গায় মাইল দিয়ে দিবেন না। ভৌগোলিক পরিস্থিতির এই অংশটা থেকে আপনার যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভৌগোলিক পরিস্থিতির দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? আরবকে ৩ ভাগে ভাগ করা হয়। গ্রিক ভূগোলবিদদের মতে এই ভাগগুলো হলো মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। কখনো কখনো মরু অঞ্চলে বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়। ভৌগোলিক পরিচিতির দিক থেকে আপনারা জাস্ট এটা একটু ২-১ বার রিডিং যদি পড়ে নেন তাহলেই হবে। তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে না। যদিও আসে যে উদ্দীপকের সাথে আরবের ভৌগোলিক অবস্থার বর্ণনা দাও, তখন হয়তোবা এখান থেকে আপনারা এই অংশটা লিখতে হবে যেটা কেমন ছিল। আর এখান থেকে যেটা এমসিকিউ হয় সেটা হচ্ছে যে আরবকে ৩ ভাগে ভাগ করা হয়। যে ভৌগোলিক পরিস্থিতির দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? ৩ ভাগে ভাগ করা হয়, মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল এবং উর্বর অঞ্চল। আবহাওয়া কেমন ছিল? আবহাওয়া ছিল শুষ্ক ও গ্রীষ্ম প্রধান। এখান থেকে যে একটা এমসিকিউ হয় সেটা হচ্ছে সাইমুম মানে কি? সাইমুম মানে হচ্ছে বালুচর। যদি আপনারা পারেন তো ভৌগোলিক পরিস্থিতিটা ভালো করে রিডিংটা একটু যদি মাথায় রাখতে পারেন তাহলে ভালো হবে। তেমন গুরুত্বপূর্ণ ভাবে প্রশ্নটা আসে না। শুধু এখান থেকে কয়েকটা এমসিকিউ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আরবের উপদ্বীপের বৈশিষ্ট্যের ভিতরে আপনারা যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে যে আরবে কিছু পর্বত শৃঙ্গ দেখা যায়, সেগুলো কত ফুট উঁচুতে? ৪,০০০ থেকে ৬,০০০ ফুট উঁচুতে, অথবা যদি বলা হয় কত মিটার উঁচুতে, যে ১২১৮ থেকে ১৮১৯ মিটার উঁচুতে অবস্থিত। এখন হচ্ছে আরব ভূখণ্ডের ১/৩ হচ্ছে মরুময়। বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আদ্দাহানা এবং ক্ষুদ্রতম মরুভূমির নাম হচ্ছে কি? আর আল হাররা। আরবের ফসলাদি থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে খেজুর আরবদের প্রধান খাদ্য। এটা হচ্ছে মাথায় রাখবেন। এবং বেদুইনের প্রধান খাদ্য হচ্ছে উটের মাংস।
এই দুইটা থেকে কনফিউশন হয় যে খেজুর আরবদের প্রধান খাদ্য, খেজুর ছাড়া তাদের জীবন ধারণ করা ছিল কষ্টকর, তাই খেজুর গাছকে আরব দেশে বৃক্ষরানী হিসেবে উল্লেখিত করা হয়। তারপরে হচ্ছে যে খেজুরের বীজ চূর্ণ করে উটের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে উটের খাদ্য হিসেবে কি ব্যবহার করা? উটের খাদ্য হিসেবে খেজুরের বীজ চূর্ণ করে উটের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। খেজুর গাছের মিষ্টি রস আরব বেদুইনদের অন্যতম পানীয়। প্রত্যেক বেদুইনের স্বপ্ন হলো দুটি কৃষ্ণদ্রব্য, এক হচ্ছে যে পানি আর এক হচ্ছে খেজুর। এটাকে আরবিতে বলা হয় আল আসওয়াদান। অতএব আল আসওয়াদান অর্থ কি? পানি ও খেজুর। আল আসওয়াদান অর্থ কি? পানি ও খেজুর। প্রশ্ন হতে পারে যে আরবের খাঁটি সোনা কোথায় পাওয়া যেত? তাহলে আপনাদের উত্তর দিতে হবে হচ্ছে ইয়েমেন অঞ্চলে। ইয়েমেন অঞ্চলে কি পাওয়া যেত? আরবের খাঁটি সোনা পাওয়া যেত। আরবের প্রাণী, এই আরবের প্রাণীর যেই অংশটা, এটা একটু ভালো করে পড়বেন যে উদ্দীপকে কয়েকটা প্রাণীর সাথে উল্লেখ করে আপনাকে এমন ভাবে দিবে যে বলবে যে কোন প্রাণীদের সাথে সাদৃশ্য রয়েছে। যে উদ্দীপকের উপরে প্রাণীর সাথে আরবের কোন প্রাণীর সাথে সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করে, এইভাবে একটা সৃজনশীল তৈরি করে দিতে পারে একটা সৃজনশীল থেকে। তো সেখান থেকে আপনার এখানে যেটা ভালো করে একটু এটা পড়ে রাখবেন, প্রাণীগুলোর যে অবস্থাটা সেটা। আরবের জীবকুলের মধ্যে ছিল চিতাবাঘ, হায়না, নেকড়ে, শিয়াল ও গিরগিটি, এবং শিকারী পাখির মধ্যে ছিল ঈগল, বাজ পাখি, পেঁচা। অতি পরিচিত পাখির মধ্যে ছিল জুটিওয়ালা পাখি হুদহুদ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে জুটিওয়ালা পাখি হুদহুদ এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে জুটিওয়ালা পাখি কোনটি? হুদহুদ। হুদুদ কি? কোন ধরনের পাখি? জুটিওয়ালা পাখি। বা হুদুদ কি? জুটিওয়ালা পাখি। মনিবের প্রতি মর্ম স্পর্শী আনুগত্যের জন্য সুপ্রসিদ্ধিত হচ্ছে ঘোড়া। তাহলে ঘোড়া একমাত্র হচ্ছে এমন প্রাণী যেটা মনিব মানে যে তাকে লালন পালন করে তার প্রতি সে খুবই অনুগতশীল। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে মরুভূমির জাহাজ কোনটি? উট। এখান থেকে যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা হচ্ছে যে উটকে মরুভূমির জাহাজ কেন বলা হয়। আপনারা মানে লেখার সময় যদি এভাবে লেখেন যে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? উট ছিল যাযাবরদের একমাত্র বাহন যা উত্তপ্ত মরুভূমিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারত, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র উটের পিঠে বোঝাই করে এই বালুময় উত্তপ্ত মরুভূমিতে উট দিয়ে নিয়ে আসতো, তাই বলা হয় উটকে মরুভূমির জাহাজ। এইভাবে আপনারা লিখে দিবেন। উটের মাংস হচ্ছে বেদুইনদের খাদ্য এবং দুগ্ধ ছিল পুষ্টিকর পানীয়। উটের চামড়া দিয়ে তারা তাঁবু ও পোশাক তৈরি করে। এই অংশটাও পড়ে রাখবেন যে উটের মাংস ছিল বেদুইনদের খাদ্য এবং দুধ ছিল পুষ্টিকর পানীয়, এবং উটের চামড়া দিয়ে তাঁবু এবং পশম দিয়ে পোশাক তৈরি করা হয়। চামড়া দিয়ে তাঁবু এবং পশম দিয়ে কি করা হয়? পোশাক তৈরি করা হয়। এই অংশটা এক কথায় হচ্ছে যে আপনার এই আরবের ফসলাদি থেকে খেজুর গাছকে কেন বৃক্ষরানী বলা হয় এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার এখানে আরবের প্রাণী থেকে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন এটাও গুরুত্বপূর্ণ। আরব জাতি থেকে তেমন কোনো সৃজনশীল আসে না, আহ, বা আসার সম্ভাবনা নেই। স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যবোধে আরব জাতি দুই ভাগে বিভক্ত ছিল, যে বায়দা এবং হচ্ছে বাকিয়া। বায়দা যারা, তারা হচ্ছে আদ, সামুদ, তামস, জাদিস। এগুলো হচ্ছে যে বিলুপ্ত হয়ে গেছে। এগুলা ছাড়া বর্তমানে যে আরব ভূখণ্ডের প্রধান অধিবাসী যারা, তারা হচ্ছে বাকিয়া জাতি। এই বাকিয়া জাতির শ্রেণীভুক্ত আরবে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত আরব আর একটা হচ্ছে যে মুস্তারিবা বা অনারব যেটাকে বলা হয়। দক্ষিণ আরবের ইয়ামেন অঞ্চলের অধিবাসী ছিল বলে তারা ইয়ামেনীয় বা হিমারীয় বলে পরিচিত। ইসমাইল আলাহিসাল্লামের একজন বংশধর আদনান মোস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে মোস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতাকে আদনান, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ইসমাইল আলাহিসাল্লামের একজন বংশধর। এই হচ্ছে এখান থেকে যদি কয়েকটা এমসিকিউ আসে, আরব জাতি থেকে যদি এমসিকিউ আসে তাহলে হচ্ছে যে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যবোধ কয় ভাগে ভাগ করা হয়েছে, বায়দা বিলুপ্ত জাতিগুলা কি কি, এবং হচ্ছে যে বর্তমানে আরব ভূখণ্ডের প্রধান জাতি কোন কোন গোত্রের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যে বাকিয়া জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলা কি কি, আর হিমারীয় বা ইয়ামেনীয় বা হিমারীয় কারা। দেন হচ্ছে যে আহ মোস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এই হচ্ছে এখান থেকে আসতে পারে। দ্বিতীয় পরিচ্ছেদ, ভূপ্রকৃতির অনুসারে আরবের অধিবাসী। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরব শ্রেণী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শহরের স্থায়ী বাসিন্দা
আর একটা হচ্ছে মরুবাসী যাযাবর। শহরবাসীরা ছিল চাকরি বাকরি করতো বা বিভিন্ন ধরনের কৃষিকাজ করতো, ব্যবসা বাণিজ্য করতো, এভাবেই তারা বসবাস করতো। আর বিদুইন যারা ছিল তাদের প্রধান কাজেই ছিল হচ্ছে লুটতরাজ। তারা লুটতরাজ করতো, ডাকাতি করতো, তারপর হচ্ছে পশুচারণ করতো, এভাবেই তাদের জীবনটা চলতো। এখান থেকে যদি প্রশ্ন আসে, শুধু একমাত্র আসতে পারে যে ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরব শ্রেণীকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে। আর প্রশ্ন হয় হচ্ছে যে মরুবাসী যাযাবর থেকে। মরুবাসীর যাযাবররা কেমন ছিল, তাদের জীবন কেমন ছিল, তাদের বৈশিষ্ট্য কেমন, এই অংশটা ভালো করে পড়ে নিতে হবে। যাযাবররা ছিল স্বাধীন চেতা, বেপরোয়া এবং দুর্ধর্ষ মরুবাসী। তাদের গৃহ হচ্ছে তাদের তাঁবু, আর আহার্য হচ্ছে উটের মাংস, পানীয় হচ্ছে উট বা ছাগলের দুধ, প্রধান জীবিকা হচ্ছে তাদের লুটতরাজ। এইগুলো হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। বেদুইনরা পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত না, মানে জুতা ব্যবহার করতো না। তারা জুতা ব্যবহার করতো না। দুরন্ত যাযাবর বেদুইনদের নিকট মরুভূমি প্রধান বাসস্থান ছিল। তারা মরুভূমিতে বসবাস করত, কিন্তু পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত ছিল না। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে গোত্রের প্রধানকে কি বলা হয়? গোত্রের প্রধানকে শাইখ বলা হয়। শাইখ কিভাবে নির্বাচিত হতে? বয়স, জ্ঞান, বুদ্ধি, সাহস ও বীরত্বের ভিত্তিতে নির্বাচিত হতো শাইখ। এই বৈশিষ্ট্যটা একটু ভালো করে পড়বেন। আরব বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে একদিকে তারা যেমন লুটতরাজ, জিজ্ঞাসা, পরদ্রব্য অপহরণ, যুদ্ধে বিগ্রহে লিপ্ত থাকা, অপরদিকে মহত্বের সুকুমার গুণাবলীও তাদের মধ্যে বিদ্যমান ছিল। যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি ও গণতন্ত্রপ্রীতি সর্বজন বিদিত। গোত্রকেন্দ্রিক মরুবাসী বেদুইনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে কম চেতনা বা আসাবিয়া। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে আসাবিয়া কি? আসাবিয়া হচ্ছে কম চেতনা। গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্কের উপর গঠিত এই কম চেতনা পরবর্তীকালে আরব জাতি গঠন এবং ইসলামের বিস্তৃতি সাধনে সহায়ক ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্য, গোত্র মানসিকতা, অতিথিপরায়ণতা, সহিষ্ণুতা, পৌরুষত্ব প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষদের অভিজাত্য, বীরত্ব, প্রাচীন আরবি কবিতা ও ভাগ্নিতা, আরবি বিশ্ব ও তরবারি তাদের গর্বের বস্তু ছিল। আরব বেদুইনদের অতিথিপরায়ণতা সর্বজন স্বীকৃত, কারণ অতিথি শত্রুকেও তারা আদর আপ্যায়ন করতে দ্বিধা করেনি। এই হচ্ছে আরবের বেদুইনদের বৈশিষ্ট্য। আরববাসীদের উপর ভৌগোলিক প্রভাব। এই ভৌগোলিক প্রভাবটা একটু আহ, এই ভৌগোলিক প্রভাবটা পড়ে নেবেন। আহ যতটুকু পারবেন আয়ত্ত করে রাখার চেষ্টা করবেন। ভৌগোলিক প্রভাব কেমন ছিল? ভৌগোলিক ভূখণ্ডটা ছিল বৃষ্টিপাতহীন। আরবের ভূখণ্ডটা ছিল বৃষ্টিপাতহীন, শুষ্ক, উষ্ণ আবহাওয়া, বালুকাময়, ধুধু মরুভূমি। এখানে সংগ্রামের সাথে বসবাস করতে হচ্ছে মরুবাসী বেদুইনগণ, যে তারা ছিল রুক্ষ, দুঃসাহসী সৈনিক। অপরদিকে তারা ছিল ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু পরিশ্রমী। মরুভূমির প্রচন্ড সাইমুম ঝড়, প্রখর উত্তাপ, রৌদ্রদগ্ধ বালুকা, মানে হচ্ছে যে রোদে পুড়ে যে বালু, উন্মুক্ত লুক হাওয়া, মানে হচ্ছে বিষাক্ত হাওয়া, আর হচ্ছে রুক্ষ পর্বতমালা, কণ্ঠকাকীর্ণ বৃক্ষাদি। কণ্ঠকাকীর্ণ বৃক্ষাদি মানে কি? কাঁটাযুক্ত যে গাছ, তাদেরকে সংগ্রামী করে তুলেছে। পশুচারণ ও পশুপালন তাদের প্রধান পেশা হলো। খাদ্যের অভাব হলে তারা পণ্যবাহী কাফেলায় হামলা চালাতো, কিংবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করত। আরবের মধ্যে, যার জন্য তাদের মধ্যে সর্বসময় যুদ্ধ, বিগ্রহ, কলহ লেগেই থাকতো। কেননা তারা তো বিভিন্ন গোত্রে বসবাস করতো, এই গোত্রের সাথে ওই গোত্র হালকা সামান্য কিছু হলেই তারা কি করত? তারা যুদ্ধ করে দিত। যেমন হচ্ছে যে একটা ঝর্ণা নিয়ে তাদের যুদ্ধের সূত্রপাত হয়ে যেত, পশুচারণ ভূমি নিয়ে তাদের যুদ্ধের সূত্রপাত হয়ে যেত। এবং সাধারণত যুদ্ধগুলা শুরু হলে কয়েক মাস, বছর পর্যন্ত এগুলা দীর্ঘস্থায়ী হতো। এরপরে আর এই অংশগুলা তেমন না পড়লেও চলে। এখান থেকে এই লাইনটা যদি একটু পড়ে, এই লাইনটা একটু পড়ে নিবেন, যে আরবগণ যে কবিতা বা কাব্য রচনা করতেন, তা কি নিয়ে কাব্য রচনা ছিল? তা নিয়ে সংঘাত, সাহসিকতা, বীরত্ব, গোত্রভীতি এবং প্রেম সম্পর্কিত নিয়ে তারা কাব্য রচনা করত। তৃতীয় পরিচ্ছেদ, প্রাচীন সভ্যতা সমূহ। প্রাচীন সভ্যতা সমূহ কি? মানব সভ্যতার ইতিহাসে উত্থান ও পতনের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। সভ্যতার ইতিহাস কখন থেকে শুরু হয়েছিল একথা নিশ্চিত করে বলা না গেলেও
সভ্যতার গতি স্থির থাকেনি। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি পৃথিবীর ইতিহাসকে বিভিন্ন কৃষ্টির ক্রমবিকাশের ফল বলে আখ্যায়িত করেছেন। মিশরীয় সভ্যতা থেকে তেমন প্রশ্ন আসে না, কয়েকটা এমসিকিউ পড়ে রাখবেন। যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এই সংক্ষিপ্ত প্রশ্নটা আপনাদেরকে জানতে হবে। কেন দান বলা হয়? কারণ হচ্ছে মরুভূমিতে পরিণত হওয়া মিশর নীল নদের প্রভাবেই জুন হতে অক্টোবর মাসের মধ্যে উর্বর ভূমিতে পরিণত হয়। এই সময়ের মধ্যে নীল নদের উভয় তীর প্লাবিত হয়। প্লাবন শেষে পলিমাটিতে উভয় তীর দৈর্ঘ্য 600 মাইল এবং প্রস্থে 10 মাইল পর্যন্ত ভরে যায়, যার ফলে মিশরীয়রা শস্য, তুলা প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপন্ন করতে পারে। এই ফসল উৎপন্ন হওয়ার কারণে মিশর একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়, এই জন্য বলা হয় মিশরকে নীল নদের ধান। এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে এটা। আর এমসিকিউ হচ্ছে যে মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়, অথবা নীল নদের দান বলা হয় কাকে? মিশরকে। এবং এই মিশরটা ছিল হচ্ছে ধর্মভিত্তিক একটা সভ্যতা, তারা ধর্মচর্চা করতো বেশি। এই জন্য এই মিশরকে বলা হয়েছে ধর্মভিত্তিক, নীতি ও ধর্মভিত্তিক সভ্যতা। মেসোপটেমিয়া হচ্ছে যে আইনশাস্ত্র ভিত্তিক একটা সভ্যতা। এই আইনশাস্ত্র ভিত্তিক সভ্যতাটা এমন ছিল যে তারা বিভিন্ন ধরনের আইন তৈরি করে গেছে আর কি। মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমীয় সভ্যতা ট্রাইগ্রিস এবং হচ্ছে যে ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী ভূমিতে যেই কয়েকটি নগর সভ্যতা উন্মেষ ঘটে সেই সভ্যতাগুলোকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। ট্রাইগ্রিস নদীর অপর নাম কি? দজলা, এবং হচ্ছে ইউফ্রেটিস অপর নাম কি? ফোরাত নদী। এই দজলা এবং ফোরাত নদীর মধ্যবর্তী ভূমিতে যে সভ্যতাগুলো গড়ে ওঠে সভ্যতাগুলোকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। মানে আপনাদের যদি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে মেসোপটেমীয় সভ্যতা কাকে বলে, তাহলে আপনারা বলবেন যে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে যে ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী ভূমিতে অবস্থিত সভ্যতাগুলোই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতার ভিতরে যে কয়টি সভ্যতা ছিল সেগুলো হচ্ছে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, আক্কাদীয় এবং হচ্ছে কালদীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা কি? সুমেরীয় সভ্যতা হচ্ছে যে তারা লিখন পদ্ধতি, আইন কানুন, ধর্মীয় অনুভূতি, ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রথম শুরু করে। যদি এমসিকিউ হয় যে লিখন পদ্ধতি শুরু করে কারা? সুমেরীয়রা। লিখন পদ্ধতি শুরু করে কারা? সুমেরীয়রা। বেবিলনীয়দের কি অবদান? বেবিলনীয় হচ্ছে জ্ঞান বিজ্ঞানে তারা বিশেষ অবদান রাখে। বিশ্ব সভ্যতা বেবিলনীয়দের অবদান, এই লেখাটা মুখস্থ করে রাখবেন যে এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীলের পথে আসতে পারে বা সৃজনশীলও দিতে পারে। হিব্রুগণ 3 ভাগে বিভক্ত ছিল, ফিনিশীয়, আরামি ও হিব্রু। তারা 3 ভাগে বিভক্ত ছিল। হিব্রুগণ সেমিটিক জাতির একটি উল্লেখযোগ্য শাখা। সম্রাট সাইরাস হচ্ছে 539 খ্রিস্টপূর্বাব্দে কালদীয় সাম্রাজ্য দখল করে নেয়। তার মৃত্যুর পর ক্ষমতায় বসে হচ্ছে ক্যাম্বিসাস, তার পুত্রের নাম হচ্ছে ক্যাম্বিসাস। ক্যাম্বিসাসের মৃত্যুর পর যে ক্ষমতা আসে তার নাম হচ্ছে দারিয়াস বা দারায়ুস। পারসিক এবং সাসানীয় সভ্যতা থেকে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সম্রাট সাইরাস কত খ্রিস্টপূর্বে কালদীয় সাম্রাজ্য দখল করেন? কালদীয় সাম্রাজ্য সে 539 খ্রিস্টাব্দে দখল করেন। এবং হচ্ছে যে দারায়ুস কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? খ্রিস্টপূর্ব 521 খ্রিস্টাব্দে। মানে আমরা যেরকম এখন 2026 সালে আছি, এই 2026 সাল শুরু হওয়ার আগেও 521 বছর পূর্বে এই দারায়ুস সিংহাসনে বসেন। এবং পারসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিল হচ্ছে এই দারিয়াস বা দারায়ুস। গ্রিক সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে গ্রিক সভ্যতা এক অনন্য মাত্রা। গ্রিকবাসীরা তাদের দেশকে হেলাস বলতো এবং তারা যে সভ্যতা গড়ে তোলে তা হেলেনিক সভ্যতা নামে পরিচিত। এখানে আলেকজান্ডার, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, হিরোডোটাস, পিথাগোরাস, আর্কিমিডিস এবং ইউক্লিড প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেন। রোমান সভ্যতা থেকে শুধু এটা পড়ে নিবেন যে রোম নগরী কয়টি টিলার উপর অবস্থিত? 7টি টিলার উপরে, অথবা রোম নগরীকে কি বলা হয়? 7টি পর্বতের নগরী বলা হয়। চতুর্থ পরিচ্ছেদ, জাহিলি যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। এই চতুর্থ পরিচ্ছেদটা হচ্ছে সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ, আইএমএ জাহেলিয়া নিয়ে। এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেকবার প্রশ্ন এসেছে, তাই আপনারা এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে নিয়ে নেবেন। আইএমএ জাহিলিয়া কি? আইএমএ জাহিলিয়া হচ্ছে অন্ধকার যুগ। আইএমএ জাহিলিয়া শব্দের অর্থ কি? অন্ধকার যুগ। আইএমএ জাহিলিয়া কোন সময়কালকে বলা হয়? এখানে দুইটা মত আছে। কেউ কেউ মনে করেন হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব সময়টা পর্যন্ত আইএমএ জাহেলিয়া।
কিন্তু এই যুগটা এই সময়টা বা এই মতটা বেশি গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মত সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত আরবের হিজাজ ও তার পার্শ্ববর্তী অঞ্চলটাকেই বলা হয় আইয়ামে জাহিলিয়া। মানে পুরা বিশ্ব কিন্তু আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত ছিল না, কারণ এর পাশাপাশি অনেক জায়গায় সভ্যতা ছিল। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা এই অংশটা একটু পড়ে দেখবেন যে এই অংশের সাথে মিলে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা। ইসলাম পূর্ব যুগের আরববাসীরা ও আরব জাতি বলতে আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল এবং অর্থাৎ হেজাজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা অন্যান্য অঞ্চলের অধিবাসীদের তুলনায় অধিকতর বর্বর, কুসংস্কারাচ্ছন্ন, নৈতিকতাহীন, উশৃঙ্খল এবং অজ্ঞানতায় নিমজ্জিত ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 633 খ্রিস্টাব্দে হীরা জয় করেন। হিজাজ এবং তার পার্শ্ববর্তী যে এলাকা ছিল সেগুলোই অন্ধকার যুগের সাথে মিলে যায়। রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, যত অবস্থা আছে শুধুমাত্র সাংস্কৃতিক অবস্থা ছাড়া সবগুলো অবস্থাই আরবের সবচেয়ে খারাপ অবস্থা ছিল। তার মানে আপনাদের যে পরীক্ষা যে কোনো প্রশ্নে আসুক বা উদ্দীপক যাই আসুক না কেন, যদি সাংস্কৃতিকের সাথে মিলে যায় তাহলে বলবেন যে তখনকার সাংস্কৃতিক অবস্থা ছিল আহ খুবই উন্নত। ইউরোপীয় আরবদের সংস্কৃতিকে প্রশংসা করত, আর বাকি যা আছে সব ছিল হচ্ছে অবনত, মানে অবনতি ছিল। তাদের যেমন রাজনৈতিক অবস্থা তাদের খুবই বিশৃঙ্খল ছিল, কারণ কেন্দ্রীয় কোনো সরকার ছিল না। মানে একটা একটা দেশ চালাতে হলে যদি কেন্দ্রীয় সরকার থাকে তখন সেখানে কিছুটা নিয়ন্ত্রণ থাকে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটটা অন্যরকম, অন্য অন্য রাষ্ট্রের দিকে তাকান, ওদের কেন্দ্রীয় সরকারই কিন্তু পুরা তাদের রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাচ্ছে, কিন্তু বাংলাদেশের যেহেতু হয় না, কারণ বাংলাদেশের হইতে সময় লাগবে, কারণ বাংলাদেশ হচ্ছে যে আহ খাওয়ার একটা মানে সোনার হরিণ, যে আসে সে আগে এখান থেকে দক্ষণ করিতে চায়। অতএব রাজনৈতিক অবস্থা, আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ, কারণ এখানে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না। এখানে গোত্রভিত্তিক শাসন ছিল, বিভিন্ন গোত্র ছিল। এই গোত্রটা একে অপরের সাথে সবসময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো, কাটাকাটি, মারামারি, হানাহানির ভিতরে লিপ্ত থাকতো। গোত্র পরিচালনা যিনি করতেন তাকে কি বলা হয়? শেখ বলা হয়, গোত্রপতি বা শেখ। গোত্রদ্বন্দ্ব বা কলহ, এরা সামান্য কিছু থেকে কিছু হলেই এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি কাটাকাটি লেগে যেত, এবং তারা শুধু একবার শুরু হলে মাসকে মাস, বছরকে বছর এই যুদ্ধ চলতেই থাকতো। কি নিয়ে যুদ্ধ হতো? কি নিয়ে যুদ্ধের সূচনা হতো? এই যে তৃণভূমি, পানির জন্য, এবং হচ্ছে গৃহপালিত পশু নিয়ে। এই সাধারণ এই জিনিসগুলা নিয়ে তাদের ভিতরে কি হতো? যুদ্ধ হতো, এবং যুদ্ধগুলা চলতে থাকতো। তাই তাদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। এই কারণে এদেরকে বলা হয়, আরবিতে একে বলা হয় আইয়ামুল আরব বা আরবের দিন। এখান থেকে একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে আইয়ামুল আরব অর্থে কি? আরবের দিন। এবং হচ্ছে যে বিভিন্ন গোত্র একে অপরের সাথে কি নিয়ে যুদ্ধের সূত্রপাত হতো? তৃণভূমি, পানির জন্য, এবং হচ্ছে গৃহপালিত পশু। তখনকার যে নিয়মগুলা ছিল তার ভিতরে একটি ছিল খুনের বদলা খুন। কেউ যদি এক গোত্রের লোক অপর গোত্রের লোককে খুন করলে এই খুনের বদলা খুন হতো, অথবা হচ্ছে রক্ত বিনিময় প্রথা চালু ছিল। সামাজিক ও নৈতিক অবস্থা একবারে অত্যন্ত বাজে ছিল তাদের। এক কথায় সাংস্কৃতিক ছাড়া সব বাজে। সামাজিক অবস্থার ছিল কি? অনাচার, পাপাচার, দুর্নীতি, কুসংস্কার, অরাজকতা, ঘৃণ্য আচার অনুষ্ঠান, এবং হচ্ছে যে মদ, নারী, যুদ্ধ, এসব নিয়ে তারা ব্যস্ত থাকতো। কৌলিন্য প্রথা, এই কৌলিন্য প্রথা সম্পর্কে, এবং হচ্ছে যে নারীর অবস্থান, কৌলিন্য প্রথা, নারীর অবস্থান, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ দান, এগুলো থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। যে কৌলিন্য প্রথা কি? কৌলিন্য প্রথা হচ্ছে তৎকালীন আরব সমাজ বলতে শহরবাসী ও বিদুইনদের বোঝাতে। এই উভয় সমাজে বিয়ে শাদী আচার অনুষ্ঠান বিদ্যমান ছিল, কিন্তু তারা বংশগত কৈলিন্য ও গোত্রগত মর্যাদা এত প্রকট ছিল যে অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সমাজের সর্বত্র বিরাজমান ছিল। নারীর অবস্থান কি ছিল? জাহেলি যুগে নারীর অবস্থান ছিল মানে অতি নিম্নে। সামাজিক মর্যাদা বলতে তাদের কিছুই ছিল না। তারা মনে করতো নারীরা ছিল ভোগবিলাসের বস্তু। তারা কি করবে? তারা সন্তান জন্ম দিবে, এতটুকুই হচ্ছে নারীদের কাজ। আর কোনো নারীরা কোনো সম্মানের অধিকারী ছিল না। অবৈধ প্রণয়, অবাধ মেলামেশা, একই নারীর বহু স্বামী গ্রহণ প্রথা ছিল ব্যাপক। ব্যভিচার এত জঘন্য আকার ধারণ করেছিল যে স্বামীর অনুমতিক্রমে কিংবা স্বামীর নির্দেশে অথবা পুত্র সন্তানের আশায় নারীগণ বহু পুরুষের সান্নিধ্য গমন করতে হতো। বিষয় সম্পত্তিতে স্ত্রীর কোনো অধিকার ছিল না। নারীদের প্রতি গৃহপালিত পশুর মতো ব্যবহার করা হতো।
নারীও যে মানুষ এই কথা তাদের স্মরণেই আসতো না। তাই আইয়ামে জাহেলিয়া যুগের নারীদের অবস্থান ছিল খুবই বাজে এবং অতি নিম্ন। দাস দাসীর অবস্থা কেমন ছিল? একই অবস্থা ছিল। দাস দাসীর অবস্থাও ছিল খুবই নিম্ন স্তরে। এখানে মানুষকে ক্রয় বিক্রয় করে দাস বানানো হতো। দাস দাসের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ। মানবিক মর্যাদা এবং স্বাধীনতা বলতে কিছুই ছিল না। তাদেরকে হাট বাজারে পণ্যের মতো বিক্রি করা হতো এবং যে তাকে কিনতো সে হতো তার প্রভু। আর প্রভুর বিনা অনুমতিতে দাস দাসীগণ বিয়ে পর্যন্ত করতে পারতো না। যদিও করতো তারা অনুমতি নিয়ে বিয়া, কিন্তু তাদের সন্তানের মালিক হইতো তাদের প্রভু। এরপর হচ্ছে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ দান। এখানে সবচেয়ে লজ্জাজনক যে অপমানজনক যে কাজটা সেটা হচ্ছে এটা। কন্যাদেরকে এত একটা অভিশাপ মনে করতো, তারা জন্মের সাথে সাথে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। প্রাক ইসলামী আরবে জীবন্ত কন্যা শিশুকে কবরস্থ করার নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল। দরিদ্রতার ভয়ে বিশেষ করে কন্যা সন্তানকে অভিশপ্ত, লজ্জাজনক ও অপয়া মনে করে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তান জন্মদানকারী মাতার ভাগ্য নেমে আসতো অনেক কঠিন অত্যাচারের তীব্র কষাঘাত। এই ঘৃণ্য প্রথার উচ্ছেদ করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। বস্তুত আমি তাদের এবং তোমাদের জীবিকা সরবরাহ করি। কিন্তু বাংলাদেশের নিয়মটা ভিন্ন। বাংলাদেশেও একই অবস্থা দেখা যাইতেছে। যদিও জীবন্ত দেয় নাই, কিন্তু জীবিত রেখেই কিন্তু অনেক অত্যাচার করে। যদিও কবরস্থ করে না, কিন্তু অত্যাচার করে। এবং সরকার তো আছে, সরকারের আমাদের নিয়ম হচ্ছে যে ২টি সন্তানের বেশি নয়, ১টি হলে ভালো হয়। আবার কয়দিন পরে বলবে যে ১টি সন্তানের বেশি না হলে ভালো হয়। কয়দিন পরে বলবে যে কোনো সন্তান নেওয়াই ভালো নয়, শুধু বিয়ে শাদী করলে হয়। এরপরে আবার দেখা গেছে কয়দিন পরে বলবে যে বিয়ে শাদীর দরকার নেই, বিয়ে শাদী ছাড়াই ভালো হয়। এইভাবেই দেখা গেছে যে যারা সেকুলার আছে এভাবে আমাদের দেশটাকে পরিচালনা করবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। ধর্মীয় অবস্থা কি? একই কথা, ধর্মীয় অবস্থা ভালো ছিল না তখনকার যুগে। কোন একত্ববাদের মানে এখানে ওহী আসেনি এবং একত্ববাদের কোনো কিছুই এখানে প্রকাশ পায়নি তেমন। আল্লাহ তাআলার কোনো নবী রাসূল এই কয়েকশো বছরের ভিতরে আসেনি। তাই তারা পাপাচার, অনাচার এবং হচ্ছে যে পূজা, মূর্তি পূজা, বিভিন্ন ধরনের চন্দ্র, সূর্য, তারকা এমনকি বৃক্ষ, প্রস্তর পর্যন্ত পবিত্র মনে করে তারা পূজা করা শুরু করতো। এই জন্য ধর্মীয় অবস্থা ছিল খুবই বাজে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটুকু। তায়েফবাসীদের যে মানে দেবী ছিল, এই যে তায়েফের যে দেবী ছিল, এই দেবীর নাম কি ছিল? আল্লাহ ছিল তায়েফবাসীদের দেবী, যেটা ছিল ৪ কোণার মাত্র একটি পাথর এবং কালো পাথরের তৈরি হচ্ছে আল মানা, ভাগ্যের দেবী। তাহলে ভাগ্যের দেবী কে? আল মানা ছিল ভাগ্যের দেবী। এ দেবীর মন্দির কোথায় ছিল? এ দেবীর মন্দির ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদের স্থানে এবং মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এ দেবীর জন্য বলি দিত এবং দেবীকে সম্মান করত। নাকলা নামক স্থানে অবস্থিত মক্কাবাসীদের অতি প্রিয় দেবী আল উজ্জাকে কুরাইশগণ খুব শ্রদ্ধা করত। তার মানে আল উজ্জা কোথায়? আল উজ্জা কাদের দেবী? কুরাইশগণদের দেবী, মানে মক্কাবাসীদের দেবী এবং খুব অতি প্রিয় দেবী। কাবা গৃহে, পবিত্র কাবা গৃহে ৩৬০টি মূর্তি ছিল। কাবা গৃহের মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে হোবল। হোবল ছিল মানুষ আকৃতি। এই হচ্ছে আপনাদের এখান থেকে এই অংশ থেকে এমসিকিউ যদি আসে এগুলো আসবে এবং ধর্মীয় অবস্থা যদি আসে তখন আপনারা ওইভাবে লিখবেন। সেখানে তো ভালো কোনো কিছুই ছিল না। এই সম্প্রদায়ের কথাটা মাথায় রাখবেন যে হানাফি সম্প্রদায় কারা ছিল। আইএমএ জাহিলিয়া যুগের যতগুলো গোত্র আছে সেই গোত্রগুলোর ভিতরে একটি গোত্র ছিল বা একটা সম্প্রদায় ছিল যারা বিশেষ করে তারা আল্লাহকে জানতো না, বাট তারা একত্ববাদে বিশ্বাসী ছিল। তো তারা মনে করতো যে এই পৃথিবীর যে পরিচালনা করছে সেখানে একজন আছে। তাই তারা একত্ববাদে বিশ্বাসী করতে, যারা একত্ববাদে বিশ্বাস করতো তাদেরকে বলা হয় হানাফি সম্প্রদায়। এই হানাফি সম্প্রদায়ের ভিতরে যারা ছিলেন তারা ছিলেন ওয়ারাকা বিন নওফেল, জায়েদ বিন আমর এবং আবু আনাস প্রমুখ। এবং যেই কয়জন ভণ্ডনবী আবির্ভাব হয় তার ভিতরেও কিন্তু এই হানাফি সম্প্রদায়ের ভণ্ডনবী ছিল। অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। মরুভূমি অঞ্চল ছিল, যার জন্য কৃষিকাজের উপযোগী ছিল না, ফলে খাদ্যদ্রব্যের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম ছিল। তাদের অর্থনৈতিক অবস্থা অনুন্নত ছিল। ভৌগোলিক পরিবেশ ও জীবিকার ভিত্তিতে ইসলাম পূর্ব যুগে আরববাসীদের কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো হলো কৃষিজীবী, ব্যবসায়ী, সুদের কারবারি, কারিগর এবং হচ্ছে মরুবাসী বিদয়ী। সবচেয়ে যাদের মর্যাদা অবস্থান ছিল তারা হচ্ছে কারিগর শ্রেণী। কারিগররা মূর্তি পূজা মানে মূর্তি তৈরি করতো, এই জন্য তারা মর্যাদাবান।
আর মরুবাসী বেদুইন ছিল যারা লুপ্তরাজ করতো এবং হচ্ছে কি পশুচারণ করতো, তারাই হচ্ছে মরুবাসী বেদুইন। সাংস্কৃতিক অবস্থা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে সাংস্কৃতিক অবস্থা খুব অত্যন্ত ভালো ছিল, যে কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা। প্রাক ইসলামী যুগে লিখন প্রণালী তেমন উন্নতি হয়নি বলে আরবগণ তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখতেন। তাদের স্মরণশক্তি ছিল খুব প্রখর, তারা মুখে কবিতা পাঠ করে শোনাতো, কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। এই জন্যই লোকগাথা ও জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ইতিহাস লিখিত হয়েছে। এক কথায় তাদের এই কাব্যিক চেতনাই ছিল তাদের সর্বপ্রথম চেতনা আর কি। আমাদের যেরকম চেতনা হচ্ছে যে এক এক সময় এক এক চেতনা আসে, ঠিক একই রকম ভাবে কবিতার মাধ্যমে হচ্ছে যে আরবের চেতনা। আরবের সংস্কৃতির এই ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য অথবা কাসিদা সমসাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। 522 হতে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত রচনার সাবলীল গতি, স্বচ্ছ বাক্য বিন্যাস বৈশিষ্ট্য থাকলেও এর বিষয়বস্তু রুচিসম্মত ছিল না। যুদ্ধের ঘটনা, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, উটের বিস্ময়কর গুণাবলী না ছাড়াও নারী, প্রেম, যৌন সম্পর্কিত বিষয়ের উপর গীতিকাব্য তারা রচনা করত। মানে তাদের সবকিছু ঠিক থাকলেও রুচিটা ভালো ছিল না আর কি। ঐতিহাসিক পিকে হিস্ট্রি বলেন যে কাব্যপ্রীতিই ছিল বিদুইনদের সাংস্কৃতিক সম্পদ। প্রাক ইসলামিক কাব্য সাহিত্যের প্রথম পর্যায়ে মিলযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যেত। কোরআন শরীফে এই ছন্দ ব্যবহৃত হয়েছে। কাব্য চর্চার রীতির মধ্যে উষ্ট্রচালকের ধ্বনিময় সঙ্গীত হুদা, তাহলে উষ্ট্রচালকের ধ্বনিময় সঙ্গীত কি হুদা, এবং জটিলতার ছন্দ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কাচিদা ছিল একটি মাত্র উৎকৃষ্ট কাব্যরীতি। বসুর যুদ্ধে তাগলিব বিন মুহাল্লিল সর্বপ্রথম দীর্ঘ কবিতা রচনা করেন। জোরালো আবেগময় সাবলীল ভাষা ও এই মৌলিক চিন্তাধারাই ছিল এটি পুষ্ট। এই হচ্ছে তারা কাব্যিক চেতনার মানুষ ছিল এক কথায়। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন বলেন আর হচ্ছে যে সৃজনশীল বলেন, মোস্ট ইম্পর্টেন্ট ওকাজের মেলা। ওকাজের মেলা দিয়ে কিন্তু সৃজনশীল হয়, এটা ভালো করে মাথায় রাখবেন। এই ওকাজের মেলাটা আপনাকে ভালো করে পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকাজের মেলা কি? প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের ভাগ্নিতা। জিহ্বার জিহ্বার অপরন্ত বাচন শক্তির অধিকারী প্রাচীন আরবগণ অদূরে ওকাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা অংশগ্রহণ করতেন। ওকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে পঠিত 60টি ঝুলন্ত কবিতাকে সাবুল মোয়াল্লাকা বলা হয়। তাহলে সাবুল মোয়াল্লাকা বলা হয় কি? 60টি ঝুলন্ত কবিতা। এটা কি? এটা হচ্ছে যে ওকাজের মেলায় যে কবিতা আবৃত্তি হতো, কবিতা পাঠ হতো, সেখান থেকে 60টা কবিতাকে পছন্দ করে ওই 60টা কবিতাকে স্বর্ণ দিয়ে লেখে কাবা শরীফের দেওয়ালে লাগিয়ে দিত বা ঝুলিয়ে দিত। এই জন্য বলা হয় এটাকে 60টি ঝুলন্ত কবিতা। এই হিচ্ছি ওকাজের মেলাকে একাডেমিক ফ্রান্সাইজ বলে আখ্যায়িত করা হয়। তাহলে ওকাজের মেলাকে আবার কি নামে আখ্যায়িত করা হয়? একাডেমিক ফ্রান্সাইজ। এবং সেটা কে উল্লেখ করেন? সেটা হচ্ছে হিস্ট্রি। আরবে শেক্সপিয়ার বলতে কাকে উল্লেখিত করা হয়? ইমরুল কায়েসকে। কবিতার বিষয়বস্তু ছিল যে ওই যে একটু আগে আমরা পড়ে নিছি অলরেডি, গোত্রীয় বীরদের বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী, বংশগৌরব, অতিথি পরায়ণতা, নন নারীদের প্রেম, নারীর সৌন্দর্য, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি বিষয় ছিল তাদের কবিতার বিষয়বস্তু। যদিও সবকিছু ভালো ছিল, কিন্তু তাদের রুচিটা দুর্ভিক্ষ ছিল। মহানবী সাল্লাল্লাহু আবির্ভাব, এই অংশ থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত প্রাপ্তি হচ্ছে 610 খ্রিস্টাব্দে। এটা একটু মাথায় রাখবেন, এখান থেকে প্রশ্ন আসবে না, কারণ এই প্রশ্নগুলো চলে গেছে আর পরবর্তী পঞ্চম থেকে অষ্টম পরিচ্ছেদের ভিতরে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই ওকাজের মেলা থেকে আরেকটা জিনিস সংগঠিত হয়, সেটা হচ্ছে হার্বল পূজার বা পাপাচারীদের সমর বা পাপাচারীদের যুদ্ধ বা পিজার যুদ্ধ। এই ওকাজ মেলাকে কেন্দ্র করে সংগঠিত হয়। আমরা সেটা পরবর্তী হয়তোবা আহ পঞ্চম পরিচ্ছেদে পেয়ে যাব, তো আমরা তখন এটা দেখব। তো মূলত আমরা এখান থেকে কোন অংশগুলো একটু ভালো করে সৃজনশীলের জন্য পড়তে পারি? এমসিকিউর জন্য যেগুলো দাগায় দিছি সেগুলোই যথেষ্ট। সৃজনশীলের জন্য আমরা কোন অংশগুলো পড়তে পারি? সৃজনশীলের জন্য যদি আপনি সর্বপ্রথম হচ্ছে যে পড়েন, সেটা হচ্ছে যে আরব উপদ্বীপের একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা পড়বেন। আরব জাতিরা কেমন ছিল, এই আরব জাতি সম্পর্কে পড়বেন। বিদুইনদের বৈশিষ্ট্যটা পড়বেন, তারা কেমন ছিল। আর হচ্ছে যে আরববাসীদের ভৌগোলিক প্রভাব, এই অংশটা পড়বেন। এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নাই। প্রাচীন সভ্যতা থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে যে ব্যাবিলনীয় সভ্যতা আর হচ্ছে যে সুমেরীয় সভ্যতা, এই দুইটা সভ্যতা পড়বেন। আর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান। আইয়ামে জাহিলিয়ার পরিচয়টা পড়বে, রাজনৈতিক অবস্থা, তার সামাজিক অবস্থা,
আপনারা পড়বেন হচ্ছে নারীর অবস্থা, জীবন্ত কন্যা সন্তান কবরস্থ করা, দাস দাসীর অবস্থা, এটা ভালো করে পড়বেন। ধর্মীয় অবস্থায় ধর্মীয় অবস্থাটা পড়বেন। অর্থনৈতিক অবস্থা তেমন আসে না, তারপরও চাইলে আপনারা পড়ে রাখতে পারেন। সাংস্কৃতিক অবস্থাটা গুরুত্বপূর্ণ, এটা পড়বেন। আর কোনো কিছু আপাতত সৃজনশীলের জন্য এখান থেকে পড়ার দরকার নেই। এই হচ্ছে আপনাদের প্রথম 4 পরিচ্ছেদ, 1 থেকে 4 পরিচ্ছেদ। এখন এখান থেকে মূলত আমরা রিডিং পড়ার পরও আমরা বুঝি না যে প্রশ্নগুলা কেমন হবে। সেজন্য আমি আপনাদের এই প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি শার্ট নির্দেশ তৈরি করছি। এগুলো আপনাদেরকে শীট আকারে গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সাথে হচ্ছে যে এমসিকিউ থাকবে, সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই 4 পরিস্থিতির সবকিছুই থাকবে, আপনারা সেটা গ্রুপে দিয়ে দিব এবং সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।